আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে আরও একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোন কবিতাটি পড়ব সেটি বোঝার জন্য আমরা একটি ছবি দেখব। হ্যাঁ, ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিস্তৃত মাঠ, ফসলের মাঠ আমরা দেখতে পাচ্ছি। তো নিশ্চয় তোমরা ধারণা করতে পারছো আজকে আমরা কি পড়তে চাচ্ছি। হ্যাঁ, সেই দিন এই মাঠ কবিতাটি আমরা পড়ব, যেটি লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা শিখন ফলটি জেনে নিই। এই পাঠ শেষে তোমরা মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রকৃতির সৌন্দর্য ও মানুষের সৌন্দর্য পিপাসু সত্তার চিরন্তনতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে, বাংলার নৈসর্গিক পরিবেশের প্রতি কবির মমত্ব বোধের স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই কবি পরিচিতি জেনে নিব। কবি জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতার নাম কুসুম কুমারী দাশ। কুসুম কুমারী দাশ ছিলেন একজন স্বভাব কবি। কবি জীবনানন্দ দাশ 1915 সালের বরিশালে ব্রজমোহন স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক, 1917 সালে ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ, 1919 সালের কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ অনার্স এবং 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করার পর তিনি অধ্যাপনা শুরু করেন। তিনি বাংলা সাহিত্যের জন্য অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন, প্রবন্ধ রচনা করেছেন। তো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো আমরা জানব। প্রথমেই রয়েছে কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। বনলতা সেন কবি জীবনানন্দ দাশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। এরপর রয়েছে মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা ইত্যাদি। উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ। প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে কবিতার কথা। এরপরে দৈনিক স্বরাজ পত্রিকায় সম্পাদনা তিনি করেছেন। নিরাসক্ত, প্রমিত ও সুস্থির গদ্যরীতির জন্য তিনি বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। সর্বশেষ 1954 সালের 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এরপরে আমরা কবিতাটি আদর্শ পাঠ করব। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল।
এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কবিতায় আমরা নতুন কিছু শব্দ পেলাম। এগুলো আমরা প্রথমে অর্থ জানব, তারপর আমরা পাঠ বিশ্লেষণে যাব। শব্দার্থ প্রথমে রয়েছে স্তব্ধ শব্দার্থটি। স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে নিশ্চল, নিস্পন্দ, নিঃসাড়। নক্ষত্র শব্দটির অর্থ হচ্ছে তারা বা তারকা। এরপরে রয়েছে কলরব শব্দটি। কলরব শব্দের অর্থ হচ্ছে কোলাহল, সম্মিলিত গুঞ্জন। আরো কিছু শব্দ রয়েছে, আমরা সেগুলো জানব। প্রথমে রয়েছে লক্ষ্মী পেঁচা। তো লক্ষ্মী পেঁচা শব্দের অর্থ হচ্ছে সুলক্ষণ যুক্ত পাখি। এরপর রয়েছে খেয়া নৌকা। খাল বা নদী পারাপারের জন্য নৌকা। নদীর এপার থেকে ওপারে পার করার জন্য যে নৌকাগুলো থাকে ঘাটে, সেগুলোকেই বলা হয় খেয়া নৌকা। এরপর রয়েছে বেবিলন। বেবিলন একটি সভ্যতার নাম, সেটি আমরা জানি। সেটি ধ্বংসপ্রাপ্ত একটি সভ্যতার নামই হচ্ছে বেবিলন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন কিছু শব্দের অর্থ জানলাম। এরপরে আমরা পাঠ বিশ্লেষণে যাব। তো চলো ছবি ও চিত্রে আমরা পাঠ বিশ্লেষণ করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। এটির ব্যাখ্যা আমরা জানব। চরণ দুটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন সেটি আমরা জানব। স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে নিশ্চুপ। সেই দিন অর্থে কবি সময়ের একটি প্রেক্ষিতকে তুলে ধরেছেন। সময় প্রবহমান, তাই নদীর স্রোত বা বাতাসের মতো সেও অনবরত বয়ে চলে। তবে কবি ফিরে গেছেন ভবিষ্যৎকালে কোনো সময়ে। তিনি বিশ্বাস করেন রূপময়, রহস্যময় ও প্রকৃতি সেদিনও তার স্বরূপকে উজ্জীবিত রাখবে। আজকের মতো সেদিনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে প্রতীক্ষা করবে মানুষের জন্য। এরপরে রয়েছে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এটির ব্যাখ্যা আমরা দেখব। স্বাদ অর্থ হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সোনার স্বপ্ন বলতে মূল্যবান স্বপ্নের কথাকে বোঝানো হয়েছে। সময়ের আবর্তনে কেউই পৃথিবীতে চিরস্থায়ী হবে না, কিন্তু তার জন্য থেমে থাকে না কোনো কল্পনা বা স্বপ্নের বয়ান। কবির কল্পনার মধ্যে রয়েছে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্যের ভাণ্ডার। সে ভাণ্ডার কখনো ফুরাবার নয়, কখনো হারাবার নয়। প্রকৃতির বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সব সময় নতুন করে প্রতিভাত হবে। অর্থাৎ পৃথিবীতে স্বপ্নের কখনো মৃত্যু হবে না। মানুষের মৃত্যু হবে, কিন্তু স্বপ্নের কখনোই মৃত্যু হবে না। এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটিরও কখনো শেষ হবে না, সেটি বোঝাতে চেয়েছেন কবি। এরপরে রয়েছে আমি চলে যাব বলে, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। ব্যাখ্যা দেখব আমরা। শিশির অর্থ নিহার বা হিম। প্রকৃতির ছোট থেকে ছোট জিনিসের সৌন্দর্য কবির কাছে অধরা নয়, তাই শীতের শিশির বা চালতা ফুলের সৌন্দর্য তার চোখ থেকে হারিয়ে যায়নি। আর চালতা ফুলের উপর
শিশির বিন্দু পড়ছে, তখন তার আরও রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করেছে। কবি মনে করেন পৃথিবীতে তার থাকা না থাকার উপরে এই সৌন্দর্য নির্ভর করে না। এ সৌন্দর্য চিরকালীন এবং প্রকৃতিতে তা সময়ের পর সময় থেকে যাবে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, কবি হয়তো পৃথিবীতে একদিন থাকবেন না, কিন্তু চালতা ফুলের উপর যে শিশির বিন্দু পড়ছে, প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা, সেটি কিন্তু চিরকাল থেকে যাবে। এরপরে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, এটির ব্যাখ্যা আমরা দেখব। কবি উপরোক্ত চরণটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন সেটি আমরা দেখি। লক্ষ্মী পেঁচা হচ্ছে পাখি বিশেষ, আর লক্ষ্মী হচ্ছেন পৌরাণিক ও লৌকিক দেবী। পুরাণ অনুসারে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্যের ও সমৃদ্ধির দেবী, আর তার বাহন হচ্ছে পেঁচা। আবার পেঁচা হচ্ছে একটি লৌকিক পাখি, আর লক্ষ্মী দেবী লক্ষ্মীও লৌকিকভাবে পূজিত হন। কবি মনে করেন লৌকিক এ পাখি যেমন প্রকৃতির বিশেষ এক তাৎপর্যকে ধারণ করে, তেমনি দেবী লক্ষ্মীর মধ্যেও আছে প্রকৃতির বিশেষ রূপ। রূপময় বাংলার প্রাকৃতিক সমৃদ্ধি বোঝাতে আমরা লক্ষ্মীশ্রী কথাটি ব্যবহার করি। কবি মনে করেন এই সময় হারিয়ে গেলেও প্রকৃতি থেকে এই লক্ষ্মীশ্রী হারিয়ে যাবে না। প্রকৃতির বৈচিত্র্যে লক্ষ্মী পেঁচাও গেয়ে যাবে তার গান অনন্তকালের জন্য বা অনন্ত কাল ধরে। আসলে কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতি তার নিজের নিয়মে চলতে থাকবে। এতে পৃথিবীতে কে এলো কে চলে গেল সেটি প্রকৃতির উপর কখনোই কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেটি কবি বোঝাতে চেয়েছেন। এরপরে আমাদের রয়েছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। নিত্যদিনের ভাঙা গড়ার খেলায় মানুষ ও মানব নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়মে মানুষের স্বপ্ন ও সাধকে পূরণ করে যাবে। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। কবি বলেছেন, যখন তিনি থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। অর্থাৎ কবি পৃথিবীতে থাকেন বা নাই থাকেন, এটি কখনোই পৃথিবীর যে প্রকৃতি, সৃষ্টিকর্তা সৃষ্ট যে প্রকৃতির সৌন্দর্য, সেটির উপর কখনোই কোনো প্রভাব ফেলবে না। সুতরাং মনুষ্য সৃষ্ট যে সভ্যতা, সেটি কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের কখনোই ধ্বংস নেই। সে নতুন করে আবার সৃষ্টি হবে, বারবার ফিরে আসবে প্রকৃতিতে। এরপরে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এটির ব্যাখ্যা আমরা দেখি। মৃদু অর্থ হচ্ছে ধীরে বা আস্তে, কলরব অর্থ বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন। কবি এই চরণে প্রকৃতির নিস্তব্ধতাকে তুলে ধরেছেন। চারিদিকে শান্ত বাতি বলতে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে। যে আলো উত্তাপহীন, সে আলোর উপস্থিতি লক্ষ্য করেন কবি। ভিজে গন্ধ বলতে প্রকৃতির আত্মজ গন্ধকে বোঝানো হয়েছে। প্রকৃতির যে নিজের গন্ধ, সেটিকে বোঝানো হয়েছে। এই গন্ধ থেকে কবি বহু কণ্ঠের সম্মিলিত ধ্বনিকে মৃদুভাবে শুনতে পান। প্রকৃতপক্ষে উত্তাপহীন প্রকৃতির আলো থেকে কবি এক ধরনের নীরবতাকে উপলব্ধি করেন। প্রকৃতির নিস্তব্ধতাকে কবি তার
খুব কাছে নিয়ে আসে। এরপরে রয়েছে আমাদের পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। কবি এখানে প্রকৃতির রূপময় রহস্যের দীর্ঘস্থায়িত্বকে বুঝিয়েছেন। প্রকৃত নিবিষ্ট কবি প্রকৃতির রূপময় বৈচিত্র্যের প্রতি সমর্পণ করেছেন নিজেকে। তাই প্রকৃতির মাঝে তিনি নির্জনতার যে গল্প শুনতে পান, সে গল্প তার কাছে ক্ষণকালের বলে মনে হয় না, কারণ তার দৃঢ় বিশ্বাস এ গল্প তার সময়কে ছাড়িয়ে মহাকালের বিস্তারে নিজেকে মেলে ধরবে। এ কারণে তার সঙ্গে এ সময় হারিয়ে যাবে না। পৃথিবীর শেষাবধি কবিকল্পের এই গল্পময় বেঁচে থাকবে, অর্থাৎ সেই প্রকৃতির সেই রূপময় রহস্যের কিন্তু কখনোই শেষ হবে না। সেটি কবি বোঝাতে চেয়েছেন, সেটি চিরকাল বেঁচে থাকবে পৃথিবীতে। এরপরে আমাদের রয়েছে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। দেখি এটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। আমরা জানি এশিরিয়া ও বেবিলন দুটোই কিন্তু সভ্যতার নাম, যা পৃথিবী থেকে হারিয়ে গেছে। কবি মনে করেন মানুষ তার আত্মপ্রতিষ্ঠার প্রয়োজনে যে বৃহৎ সভ্যতা গড়ে তুলেছিল, তা আজ পৃথিবীতে অস্তিত্বহীন, ধ্বংস হয়ে গেছে মানব সৃষ্ট সেই সব সভ্যতা। কিন্তু প্রকৃতির মধ্যে মানুষের জীবনের যে বিচিত্র অনুভব, তা কখনো শেষ হয় না, কারণ প্রকৃতি রহস্যময়। সে তার সৌন্দর্য আপনিই সৃষ্টি করেছে। এ কারণে সভ্যতা ধ্বংস হলেও এ সৌন্দর্য কখনো শেষ হবে না। কবি সেই দিন এই মাঠ কবিতায় সেই মানবসৃষ্ট সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হওয়ার কথা বলেছেন, এবং সেখানে মানব অর্থাৎ মানুষ সেখানে মরণশীল, মৃত্যুর কূলে সে একদিন ঢলে পড়বে। কিন্তু প্রকৃতিতে সেই ব্যস্ততা, চিরকালের যে ব্যস্ততা, সেটি কিন্তু রয়ে যাবে। সেখানে আমরা মাঠের চঞ্চলতা, চালতা ফুলের উপর শীতের শিশির, লক্ষ্মী পেচকের মঙ্গলবার্তা, খেয়া নৌকা চলা, সেখানে সবকিছুই কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাব। কিন্তু কবি অর্থাৎ মানুষ সেখানে থাক বা না থাক, অর্থাৎ মানুষের মৃত্যুর রেশ কিন্তু প্রকৃতিতে কখনোই প্রভাব ফেলতে পারে না। ফলে মৃত্যুতে কিন্তু পৃথিবীর সবকিছু শেষ হয়ে যায় না। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষ মরণশীল, মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতের যে সৌন্দর্য, তার কিন্তু কোনো মৃত্যু নেই। আর মানুষের যে স্বপ্ন, বেঁচে থাকার স্বপ্ন, নতুন নতুন করে সে স্বপ্ন দেখে, সেই স্বপ্নেরও কখনোই শেষ হয় না, সেই স্বপ্নেরও কখনো কিন্তু মৃত্যু নেই। সুতরাং কবিতা থেকে আমরা বুঝতে পারলাম প্রকৃতি কিন্তু অবিনশ্বর আর মানুষ নশ্বর। প্রকৃতির সৌন্দর্য কিন্তু আবহমান কাল ধরে থাকবে, সেখানে মানুষের মৃত্যু কিন্তু কোনো প্রভাব ফেলতে পারে না। আর মানুষের স্বপ্নেরও কিন্তু কোনো শেষ নেই। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা কবিতাটির মর্মার্থ বুঝতে পেরেছ। তো এরপরে আমরা মূল্যায়নে চলে এসেছি। তোমাদের জন্য এখানে রয়েছে কিছু প্রশ্ন, সেগুলো আমরা দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, জীবনানন্দ দাশ কোন পেশায় নিয়োজিত ছিলেন? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই উত্তরটি দিতে পেরেছ ইতোমধ্যে। তো দেখি তোমাদের উত্তর আমার উত্তরের সাথে মিলিয়ে। হ্যাঁ, তিনি অধ্যাপনায়
নিয়োজিত ছিলেন। এর পরের প্রশ্ন, নদী কোথায় বসে স্বপ্ন দেখবে? নদী নক্ষত্রের তলে বসে স্বপ্ন দেখবে। এর পরের প্রশ্ন রয়েছে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানে। এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে? এখানে মাঠ বলতে প্রকৃতিকে বোঝানো হয়েছে। এর পরের প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতায় কি প্রাধান্য পেয়েছে? সেটি আমরা উত্তর দেখব। প্রকৃতির চিরন্তনতাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন রয়েছে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? পংক্তিটিতে কোন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে? সেটি আমরা জানব। আকাঙ্ক্ষার ব্যাপ্তির বহিঃপ্রকাশ ঘটেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। সেখানে একটি উদ্দীপক দেওয়া আছে। তোমরা উদ্দীপকটি সুন্দরভাবে পড়ে নিচের 4টি প্রশ্নের উত্তর অবশ্যই লিখবে। তো উদ্দীপকে আছে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কে কোনো দিন কখনো কারো মনে পড়ে, তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, আজ কি ধুলো হয়ে আছে? এরপরের প্রশ্ন রয়েছে, লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর তরে গান গাইবে কেন? এরপরে রয়েছে, উদ্দীপকের শেষ দুটি চরণ সেই দিন এই মাঠ কবিতার কোন বিশেষ দিকের প্রতিনিধি, বর্ণনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, উদ্দীপকের মূল কথা সেই দিন এই মাঠ কবিতার মূল ভাবের সমান্তরাল কি? তোমার মতামত বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়ির কাজটি সুন্দরভাবে সম্পন্ন করবে। এরপরে আজকের পাঠ আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।